এই মেয়ে শোনো। থেমে যায় আনহা। পিছন ফিরে আওয়াজদাতার উদ্দেশ্যে প্রশ্ন করে। জি, আমায় বলছেন? তিনি আনহার কাছে এসে হেসে জবাব দেয়। হ্যাঁ, তোমাকেই ডাকছি। চিনতে পেরেছো আমাকে? আনহা কিছুটা দ্বিধান্বিত হলো। তিনি বললেন, আমি তোমার আসাদ আঙ্কেল, আসাদ আঙ্কেল? ইহানের বাবা। তোমাদের কয়েক বাসা পর থাকতাম। আসাদ কাকু, তুমি? খুশিতে চকচক করে উঠে আনহার মুখ। বলে, কতদিন পর আপনার সাথে দেখা। হাসলো আসাদ। বলল, তা অবশ্য ঠিক। তোমার বাবা যখন বেঁচে ছিল তখন অবশ্য তার সাথে দেখা হতো। যে যাকে, তোমার মা কেমন আছে? আর তুমি এখানে? আমি তো শুনেছিলাম। আসলে আঙ্কেল, আমি আর মা এখানেই আছি, ওখান থেকে চলে এসেছি। ও আচ্ছা, তাই বলো। তা এখন কোথায় যাচ্ছ? বাসায়। তখনই কিছু একটা ভেবে আনহা উৎফুল্ল হয়ে বলল, আঙ্কেল, ইহান কোথায়? ও কেমন আছে? ইহান ভালোই আছে, কিন্তু অনেক বেশি বদমাশ হয়ে গেছে। হাসলো আনহা। বলল, ও আবার ভালোটা ছিল কবে? বরাবরের মতোই তো শয়তান। তা যা বলেছ। আচ্ছা, বাসায় চলো, সামনেই আমাদের বাসা। এখন কি ইহান থাকবে? আসাদ ঘড়ি দেখলেন, দুপুর হয়ে এসেছে। ইহানের বাসায় ফেরার সময় হয়েছে। তাই তিনি বললেন, পেয়েও যেতে পারো। তাহলে যাব। কতদিন দেখি না ওকে। আগের মতো শয়তান আছে নাকি? ভালো হয়েছে, দেখার ইচ্ছে হচ্ছে আমার। হ্যাঁ, কিন্তু সাবধান, তোমার উপর প্রচণ্ড রেগে আছে সেদিনের পর। এত বছরে কি মনে আছে? তোমাকে না ভুললে সেই কথা কি করে ভুলবে? চুপ হয়ে গেল আনহা। আসাদ বলল, ও অনেকবার তোমার কথা জিজ্ঞেস করেছিল, এখনো করে। তবে আমি কিছু বললে রেগে যায়। আচ্ছা, এসব কথা ছাড়ো, আগে বাসায় চলো। মাথা নাড়িয়ে সম্মতি দিল আনহা। অতঃপর আসাদের সাথে ইহানের বাসার উদ্দেশ্যে গেল। কেন জানি না এতদিন পর আনহার মনে অন্যরকম অনুভূতি হচ্ছে। হয়তো ছোটবেলার ভুল শুধরানোর একটা সুযোগ পেয়ে। সেদিনের জন্য ও ইহানকে সরি বলতে চায়। কিন্তু ইহান কি রিয়াক্ট করবে জানে না। হয়তো এত বছর পর সরি বলতে আনহা কিছুটা ইতস্তত হবে। ইহান বলবে, ইটস ওকে আনহা, ছোটবেলার কথা কেউ মনে রাখে? আমি এখন বড় হয়ে গেছে, বুঝতে শিখেছে। এগুলো এখন ধরে বসে থাকার সময় নয়। নাকি এটা বলবে। আপনি ভাবলেন কি করে ইহান আপনাকে ক্ষমা করে দেবে? কখনোই ইহান তা করবে না আনহা। আপনি ভুল ভেবেছেন। জান গেলেও ইহান ক্ষমা করবে না। কথাটা ভাবতেই হেসে উঠল আনহা। আসাদ ভ্রু কুচকে বলল, এই বয়সে যদি মাথা খারাপ হয় তাহলে শাহানা কি করবে তোমাকে নিয়ে? আনহা। আসাদের এ কথায় কিছুটা লজ্জা পেল আনহা। বলল, সরি। কি ভাবছো? হাসছো যে? ওই তো ইহান। হ্যাঁ, ওই গাধাটার কথা ভাবলে এমনি সবার হাসি আসে, শুধু আমার রাগ লাগে। কেন? দ্বিধান্বিত হয়ে জানতে চাইল আনহা। আসাদ বলল, জানো সেদিন কি করেছি? আমাকে এসে বিয়ের কথা বলেছিল। ছেলে হয়ে বাবাকে এসব কি করে বলে আমি ভেবে পাইনি। কি বলেছিলে? বিয়ের কথা। কার বিয়ে? কেন আবার? ও নিজের বিয়ে। আর কি বলেছিল জানো? সেদিন। বাবা, আমি বিয়ে করব। বয়স তার কম হলো না? ছেলের এ কথায় আসাদ, অপর্ণা দুজনেই ভ্রু কুচকে তাকায়। আসাদ জিজ্ঞেস করে, বিয়ে করবি মানে? তোর বিয়ের বয়স হয়েছে? এ, বিয়ে করে বউকে খাওয়াবি কি? আমার বিয়ের যথেষ্ট বয়স হয়েছে। এ বসে বিয়ে না করলে ছেলে মেয়ে কবে হবে? তার বড়ই বা কবে হবে? ধাক্কা খান আসাদ। 20 বছর বয়সে তুই ভাবছিস ছেলে মেয়ে বড় কখন হবে? মানেটা কি? বাবা, তুমি যখন বিয়ে করেছ তোমার বয়স ছিল 24। আমি না হয় একটু তাড়াতাড়ি বিয়ে করতে চাইছি, তাতে দোষের কে? এই অপর্ণা, তোমার ছেলের কথা শোনো। আরে ওই হারামজাদা, আমি আর তুই এক। আমাদের সময় একটু বড় হলেই বিয়ে দেওয়ার চল ছিল। এর জন্য সময়টা ভালো ছিল, শুদ্ধ ছিল। তোমরা আমাকে বিয়ে দিবা না, আমি প্রেম করলেই দোষ। আমার বুঝে স্বাদ আহ্লাদ নেই নাকি? সি সি, এই তোর লজ্জা করে না? বাপের বিয়ের শখের কথা কস। যা বাবা, এত লজ্জার কি আছে? আমাকে মেয়ে নাকি যে লজ্জা পাবো? তাছাড়া আমি যখন ছোট ছিলাম তখন দেখেছে তুমি পাশের বাড়ির রেশমি আন্টির সাথে ভাব জমায় কথা বলো। মানে? কথাটা শুনে আর কিছু বলতে পারল না আসাদ। অপর্ণার দিকে তাকাতেই দেখে সে অগ্নি চক্ষুতে তাকিয়ে আছে।
এই ছেলে জন্ম থেকে বাপের জীবনটা ভাজা ভাজা করছে, আর আজ এই বয়সে বাবা মায়ের বিচ্ছেদ ঘটাতে চাইছে। আসাদের কথা শুনে আনহা হেসে কুটি কুটি হয়ে পড়ল। ইহান একটুও বদলায়নি, আগের মতোই আছে। এই বয়সে কিনা বিয়ের শখ। অতঃপর দুজন কথা বলতে বলতে বাড়ির ভেতর এলো। কলিং বেল বাজাতেই অপর্ণা দরজা খুলল, কিন্তু আনহাকে চিনতে না পেরে ভ্রু কুঁচকে তাকালো। জিজ্ঞেস করলো, কে? আসাদ আনহার কথা বলতেই অপর্ণা ভাবলেশহীনভাবে ওকে ভেতরে আসতে বলল। আসাদ আনহাকে ভেতরে এনে অপর্ণাকে ওর জন্য নাস্তা আনতে বলল, আর আনহাকে বলল, কিছু মনে করো না, আসলে সে ঘটনার পর থেকে ও তোমার উপর মন্যক্ষুণ্ণ হয়ে আছে। ইটস ওকে আঙ্কেল। আনহার জবাবে সন্তুষ্ট হয়ে ফ্রেশ হতে চলে গেল আসাদ। আনহা সোফায় বসে টেবিলে থাকা নিউজ পেপার দেখছিল। কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও যখন কেউ এলো না, তখন আনহা এদিক ওদিক দেখল। হঠাৎই ওর চোখ আটকায় দেয়ালে টাঙানো ছবিতে। মুহূর্তে বসা থেকে দাঁড়িয়ে যায়, অস্ফুট স্বরে বলে উঠে, অয়নের ছবি ইহানের বাড়িতে, আর আসাদ আর অর্পার আন্টির সাথে কেন? তখনই আসাদ আসে। আনহাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আঙ্কেল, ওই ছবিটা। আঙুল দিয়ে ইশারা করে। আসাদ ছবিটা দেখে হেসে বলল, আরে ওটা তো ইহানের ছবি। আমার বাড়িতে আমাদের সাথে অন্য কারো ছবি তো রাখবো না, তাই না? ওই ইহান? মানে তোমার কি ওর সাথে দেখা হয়েছে? আঙ্কেল, আমার একটু যেতে হবে। কিন্তু কিছু মনে করবে না, আমি আরেকদিন আসবো। বলে দ্রুত সেখান থেকে প্রস্থান করল। সেখান থেকে অন্তির বাসায় গেল। অন্তি ততক্ষণে বাসায় চলে এসেছে। আনহা আবেগে আপ্লুত হয়ে বলল, অন্তি, আমি ইহানের খোঁজ পেয়েছি। এতক্ষণ মোবাইল টিপছিল অন্তি। আনহার মুখে ইহানের নাম শুনেই মণিধারী সাপের মতো ফোঁস করে উঠে। বিক্ষুব্ধ কণ্ঠে বলে, শয়তানের নাম নিয়ে এত খুশি হবার কি আছে? আর দেখ, ওই ছেলের নাম আমার সামনে নিবি না। তুই তো জানিস না ও যাওয়ার আগে আমার কি অবস্থা করে গিয়েছিল। পুরো 1 মাস বিছানায় পড়েছিলাম। তুই তো দেখতেও আসিসনি, এখন আবার ওর নাম। আহা, বাদ দে না আগের কথা। তুই জানিস ইহানকে? তোর যা কন্ডিশন, আমি জিজ্ঞেস না করলেও তুই বলবি, তাই সাসপেন্স অফ রাখ। উগড়াই দে, বল কে ইহান? আনহা ক্যাবলা হেসে বলল। অয়ন হচ্ছে ইহান। এ কথায় অন্তি কিছুক্ষণ থম মেরে বসে রইল। তারপর বিস্ফোরিত কণ্ঠে বলল, শালা, ছোট সাপ যখন ছিল তখন কম ছিল, বড় হয়েও পিছু ছাড়ছে না। আর দেখছস তুই? তাই তো বলি, আমার উপর অয়নের এত রাগ কিসের? ফার্স্ট যেদিন আমার সাথে ওর দেখা হয়েছিল, কি কাণ্ডটাই না করেছিল। পুরো 1 মাস ভার্সিটির যা বন্ধ ছিল আমার। ধুর, তুই শুধু ওর দোষটাই দেখিস। আগে জি না, আপনি ভুল। তবে দেখ আনহা, তোরে একটা কথা বলি, সাবধান করছি। তুই যতই পারোস ওর থেকে দূরে থাকিস। আমি শিওর ও জেনে বুঝিয়ে এমন করছে সেদিনের প্রতিশোধের জন্য। আচ্ছা, সে দেখা যাবে। তুই বলতে পারবি অয়ন থরি ইহানকে কই পাবো? বিরক্ত সূচক হাসি দিল অন্তি। বলল, কিছু কিছু মানুষ আছে যারা নিজেদের পিছনে বাস নিতে খুব পছন্দ করে। তুই হলি সেই ক্যাটাগরির। ইউ নো হোয়াট আনহা বেবি? ইহান জানে তুমি ওকে চেনো না, তাই নিজের পরিচয় গোপন করে তোমাকে জ্বালাই। কিন্তু যখন জানতে পারবে তুই জেনে গিয়েছিস ওই ইহান, তখন কিন্তু সেটা করবে না, বরং যা বলার বা করার ডিরেক্টলি করবে। আনহা চুপ। অন্তি বলল, একটা কথা বলবো আনহা, তোর প্রতি ইহানের পাগলামি কিন্তু স্বাভাবিক নয়, আর না সেটা আজকের, অন্যরকম কিছু একটা। কি বলতে চাইছিস তুই? আমি কিছু বলতে চাইছি না, শুধু তোকে বোঝাতে চাইছি। এমন না হয়ে যায় এই পাগলামি রোগে পরিণত হয়। আমি কি মিন করতে চাইছি বুঝতে পারছিস? ও আমার ছোট অন্তি। তুই মাত্র 3 বছরের আনহা, ও তোর 3 বছরের ছোট। আর মনে রাখিস, এসব পাগলামি কিন্তু কোনো কিছু ধার ধারে না। শেষে এই জন্য তোকে না পস্তাতে হয়। তুই বেশি ভাবছিস অন্তি। তুই কেন এটা মানতে চাইছিস না বলতো আনহা? ইহানকে ইগনোর করলে তোর কি সমস্যা? তুই অযথাই ব্যাপারটা অন্যদিকে নিচ্ছিস। উত্তেজিত কণ্ঠে বলল আনহা। বেশ তো, সময় বলবে আমি ঠিক ছিলাম নাকি ভুল। তবে এ কথাই বলবো, বেমানান কিছু কিছু জিনিস ইগনোর করতে হয়। বিকেলের দিকে রিকশায় বসে আনহা অন্তির কথাগুলো ভাবছিল।
কতটা যথার্থতা আছে ওর কথায়? ইহানের সাথে আদতেও কি ওর এরকম সম্পর্ক হতে পারে? কিন্তু তা কি করে হয়? ইহান ওর ব্যাপারে এরকম ভাবতেই বা কি করে পারে? ইহান তো ওর ছোট। কিচ্ছু মাথায় ঢুকছে না আনহার। আপা আইসা পড়ছি। হুম। রিক্সাওয়ালার ডাকে ঘোর ভাঙে আনহার। ও রিক্সা থেকে নেমে ভাড়া চুকিয়ে সামনের দিকে এগিয়ে যায়। বিকেলের শেষ প্রান্ত, গধূলির অগ্রভাগে সূর্য তার ডিউটি শেষে পশ্চিম আকাশে হেলে পড়েছে। পশ্চিম দিগন্তে ডুবন্ত আলোর ছটায় গধূলি নিজেকে বিভিন্ন রঙে আচ্ছাদিত করে রয়েছে। লাল, কমলা, হলুদ রঙের আভায় ছেয়ে আছে আকাশটা। কিছুক্ষণের মাঝে অন্ধকার নিবৃত হবে ধরণীতল। নদীর পাড় ধরে হাঁটার কারণে আলোকবিহীন জলস্থল কালচে হয়ে পড়ছে। ঝিরিঝিরি মৃদু বাতাসে উড়ছে আনহার চুল। অবাধ্য চুলগুলোকে আনমনে বারবার আটকাতে ব্যস্ত আনহা। সে তো তার ভাবনায় বিভোর। তখন থেকে চেতন মনের খেয়ালে অবচেতন মন ইহানের কথাই ভেবে চলেছে। কিছু দূর যেতেই কারোর আওয়াজে থেমে যায় আনহা। সামনে তাকিয়ে দেখে নদীর পাড় ধরে থাকা ঘাটের সিঁড়িতে কতগুলো ছেলে বসে আছে। আশেপাশের মেয়েদের সংখ্যাও নেহাত কম না। কয়েকজন প্রেমিক প্রেমিকার জুটিও দেখা যাচ্ছে। আনহা সন্তর্পণে সেখানে ইহানকে খুঁজতে লাগলো। কিছু দূর যেতেই চেনা এক কণ্ঠে হাসির শব্দ পেল। এগিয়ে গেল আনহা সেদিকে। এতক্ষণ মুখে হাসির ছটা থাকলেও এবার যেন তা ক্রোধে পরিণত হলো। হবে নাই বা কেন? ইহান দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ আয়েসে সিগারেট টানছে। পাশে জিহাম বসে নদীর ঢিল ছুটছে। আনহার মেজাজটাই খারাপ হয়ে গেল। কেন হলো জানে না, কার উপর তাও জানে না। ইহানের নাকি জিহামের? ইহান সিগারেট খাচ্ছে বলে, নাকি জিহাম কিছু বলছে না বলে? ও দেরি না করে সবার সামনে জিহামের শার্টের কলার ধরে সজোরে থাপ্পড় বসায়। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যায় জিহাম। গালে হাত দিয়ে নির্বোধের মতো একবার আনহা আরেকবার জিহামের দিকে তাকায়। আনহার এ কাজে ওখানে বেশ একটা থমথমে ভাব। সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে কি হয়েছে ব্যাপারটা জানার জন্য। জিহাম করুণ চোখে আনহার দিকে তাকিয়ে বলল, এটা কি হলো না? পরক্ষণে আরেকটা চড় পড়ল জিহামের গালে। বলল, রেসপেক্ট দিয়ে কথা বল। আনহা না, আনহা আপু, তোর সিনিয়র আমি। এবার যেন ইহান আর জিহাম দুজনের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। ইহান দ্বিধান্বিত কণ্ঠে আনহার দিকে তাকিয়ে রইল। ওর নীরবতায় জিহাম কিছুটা ক্রুদ্ধ হয়ে বলল, হেই, আপু বলবো মানে? তোমার বয়স আমার বয়স সেম, হতে পারি তোমার এক ক্লাস জুনিয়র। এ তো লজ্জা করে না আমার বয়সী হয়ে জুনিয়র হয়েছিস? আমি তখনই ইহান কিছুটা গম্ভীর গলায় বলল। জিহাম চুপ কর। আর থেমে গেল ইহান। ওকে আনহা বলাতে যদি খেপে যায়, জিহামের মতো ওর গালেও থাপ্পড় বসায়। ভাবতেই গলা খাকারে ইহান বলল, দেখুন আনহা, এভাবে সিনক্রেট করবেন না। পাবলিক প্লেস, সবাই দেখছে। এ কথায় আনহা ভ্রু কুচকে ওর দিকে তাকায়। ভ্রু নাচিয়ে বলে, আমি কি করব, তোকে বলবো? আনহার মুখে তুই কথাটা শুনে ইহান স্তব্ধ। অযাচিত তুই বলে সম্বোধন করার পাত্রী তো আনহা নয়। তাহলে এর মানে কি? ইহানের ভাবনার মাঝেই আনহা ওর দিকে এগিয়ে গেল। ওর মুখোমুখি দাঁড়াতেই আনহা ওর কাঁধ বরাবর হলো। ইহান কিছুটা দূরে সরে প্রশ্ন করল, কিছু হয়েছে? আমার কি হবে? কিছুই না, কিন্তু কাল যদি আমার লকেটটা না পাই তাহলে অনেক কিছু ঘটাবো। ভালোই ভালোই আমার লকেটটা ফেরত দিয়ে যাবে কাল। রেগে যায় ইহান, বলে, একটা লকেটের জন্য এমন করছেন কেন? 1000 টাকার জিনিস। তার চেয়েও বেশি কারো দেওয়া উপহার ছিল সেটা। ছোটবেলা থেকে আগলে রেখেছি আমি। অনেক দামি লকেটটা আমার জন্য, তাই কাল যদি না পাই আমি জানি না আমি কি করব। বলেই ধরে হাঁটা ধরল আনহা। কিছু দূর যেতেই পেছন ফিরে তাকালো ইহানের দিকে। ইহান এখনও বিস্মিত চোখে তাকিয়ে আছে। আনহা হালকা হাসল, তারপর চলে গেল সেখান থেকে। ও যেতেই জিহাম ওর কাছে আসে, ইহানকে বলে, এটা কি করলো বলতো অয়ন? ও শুধু শুধু আমাকে মারলো কেন? আমি কি করেছি? আর কি সব বলে গেল? সিনিয়র জুনিয়র মানে কি এসবের? ইহান চিন্তিত মুখে বলল। আমি তো বুঝতে পারছি না। পরক্ষণে পিছন ফিরে আনহার হাসির কথা মনে হলো। এবার যেন না চাইতেও ব্যাপারটা জট পাকিয়ে গেল। যাওয়ার আগে আনহা হাসল কেন? রাত 10টা। আনহা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, আদা দেওয়া লাল চা খাচ্ছিল। হঠাৎই নজর যায় নিচে। বাইকে বোধহয় 2টি ছেলে বসে আছে। উপর থেকে চেহারা ভালো মতো বোঝা যাচ্ছে না, কিন্তু তারা কিছু নিয়ে কথা বলছে। আনহা ভালোভাবে লক্ষ্য করলো ছেলে দুটোকে দুজনেই স্বাভাবিক রয়েছে। বেশি কিছু চিন্তা করলো না ও। সেখান থেকে রুমে চলে গেল। অন্তি বিছানায় মোবাইল টিপছে। মেয়েটা সারাদিন মোবাইলের ভেতরে যে কি পায় কে জানে। মোবাইলের ব্যাপারে কিছু বলাটাও বোকামি।
তাই আনহা ওর পাশে গিয়ে গায়ে কাঁথা জড়িয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ যেতে না যেতেই আনহা ধড়ফড় করে উঠে বসল। প্রশ্নসূচক দৃষ্টিতে অন্তির দিকে তাকায়। অন্তির মুখ বিধ্বস্ত হয়ে আছে, বলে চলে আরেকটু হলে কেঁদেই দেবে। আনহা চিন্তিত মুখে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? অন্তি বাচ্চাদের মতো কেঁদে উঠল, বলল, তোরে বলেছিলাম না তুই ওই শয়তানের নাম করবি না। দেখ, তুই নাম করেছিস আরও হাজির। ও হাজির মানে? ইহান আসছে নাকি? আহা, ইহান আসছে নাকি বাসায়? ব্যঙ্গাত্মক সুরে বলে আবার ভ্যা করে উঠে বলল, নিচে দাঁড়িয়ে আছে। তা তুই কাছিস কেন? হারামি এমনি এমনি দাঁড়ায় নাই, ওই হারামি নেশা কইরা দাঁড়ায় আছে, আমাকে ফোন কইরা ধমক দিতেছে। আমি যদি নিচে না যাই তাইলে মাইক নিয়ে ঢেড়ি পিটাবে, বলবে আমি নাকি ওরে ছ্যাঁকা দিছি। বলেই কান্না করে দিল। ছ্যাঁকা দিছস মানে? তুই আবার কবে ইহানরে ছ্যাঁকা দিলি? অবাক হয়ে জানতে চাইল আনহা। অন্তি নাক মুছে বলল, আমি ওরে ছ্যাঁকা দিতে যাবো কেন? ওর সাথে কি আমার প্রেমের সম্পর্ক? কুত্তাটাই ব্ল্যাকমেল করতেছে, কইতেছে মাইক নিয়ে রাত 12টার বাজে সবারে জানাইবে। কল দিছে, কেটে দিয়েছিলাম বলে মেসেজ করে বলেছে এই দেখ মেসেজ। অন্তি আনহাকে মেসেজটা দেখায়। আনহা মেসেজটা দেখে চিন্তিত হয়ে পড়ে। তার মানে তখন যে দুটো ছেলেকে দেখেছিল তা জিহাম আর ইহান ছিল, কিন্তু ওরা তো স্বাভাবিক। তখনই ঘড়ির দিকে নজর যায়, 2 ঘন্টা হয়ে গেছে, 12টা বাজে। ও ঘুমিয়ে গেছিল, তাই বলতে পারবে না। ওই আনা, এখন কি করবো? আচ্ছা তুই ভয় পাচ্ছিস কেন বলতো? তুই কি সত্যি সত্যি ছ্যাঁকা দিয়েছিস যে ভয় পাবি? কথাটা শুনে অন্তি ওর মাথায় গাঁটটা মারল, বলল, আব্বে শালি, সেটা ইহান জানে আর আমরা জানি, পাড়ার লোক, আমার বাবা মা তো জানে না। তাছাড়া পাশের বাসায় আমার বিএফ থাকে, ও যদি জানতে পারে তাইলে? তার চেয়েও বড় কথা, ইহান আমার ছোট। এখন যদি কেউ বলে প্রেম করবি, ভালো কথা, বয়সে ছোট ছেলের লগে করতে গেলি কেন? বড়গুলো কি মরেছিল? আর করছস যখন ছ্যাঁকা দিলি কেন? ভাবতে পারছিস কি হবে? ওই শালাই কি চালটা খাটাইছে। ভাবনায় পড়ে গেল আনহা। ইহান এমনটা কেন করছে? তখনই মনে পড়ে জিহামকে মারার কথা। ইহান ভেবেছে লকেটের কারণে জিহামকে মেরেছে, তাই তার প্রতিশোধ নিতে ও অন্তিকে টার্গেট করেছে। সর্বনাশ, এই ছেলের কোনো বিশ্বাস নাই, ও পারে না এমন কোনো কাজ নাই। সত্যি যদি মাঝরাতে মাইক নিয়ে এমন কিছু করে, তাহলে তো কারণ পরে দশানো হবে, বদনামি আগে হবে। ইহানের যে মেন্টালিটি, ও তো এটাও ভাববে না এতে অন্তির কি হবে। আনহার ভাবনা শেষ না হতেই মোবাইলে আওয়াজ আসলো। মেসেজ করছে ইহান, তাতে লেখা, কি রে ছড়ানো বই নাগিন, নিচে আসবি নাকি উপরে উঠে তোর বেশ দাঁত ভাঙবো? না, সবাইরে তোর আর আমার কিউট প্রেমের সম্পর্ক বলবো 45 সেকেন্ড টাইম, নাইলে মাইক আছে। আপনি আমার বাচ্চার মা হওয়ার কথা বলে আমাকে অনাথ করে দিছেন। মেসেজটা পড়ে অন্তি আনহাকে জড়িয়ে ধরলো, বলল, আনহা, এবারের মতো বাঁচিয়ে দে, কসম কাইটা কইতেছি বোন। ভবিষ্যতে ইহান তোরে টাইম দিলেও আমি কিচ্ছু কমো না। অন্তির এ কথায় আনহার মুখে অন্ধকার নেমে এলো। এখন কি হবে? ও ভেবেছিল ইহান ওকে কিছু বলবে, কিন্তু ফাজিলটা ওর ধারণা মিথ্যে করে অন্তিকে টার্গেট করলো। ইস, কেন যে জিহামকে মারতে গেল? এর চেয়ে ও ওকে 2টা দিলেই পারত, অন্তিকে তো ফ্যাসাদে পড়তে হতো না। কিন্তু এবার কি হবে? অন্তির এ কথায় আনহার মুখে অন্ধকার নেমে এলো। এখন কি হবে? ও ভেবেছিল ইহান ওকে কিছু বলবে, কিন্তু ফাজিলটা ওর ধারণা মিথ্যে করে অন্তিকে টার্গেট করলো। ইস, কেন যে জিহামকে মারতে গেল? এর চেয়ে ও ওকেই 2টা দিলে পারত, অন্তিকে তো ফ্যাসাদে পড়তে হতো না। কিন্তু এবার কি হবে? এসব ভাবতে ভাবতে হঠাৎ মাইকের গলা খাকারি করার আওয়াজ শুনতে পেল। তৎক্ষণাৎ অন্তি ওকে জড়িয়ে কান্না করে দিল, বলল, দেখছিস, হারামিগুলো আসলেই প্ল্যান করে সব ঠিক করে আসছে। যা করে তাড়াতাড়ি কর, নইলে হিন্দুর মরার বিষ খায়াও এ লজ্জা লুকোনো যাবে না। আরে বাবা শান্ত হো না, দেখি কি করা যায়। আর ভালো লাগছে না। তোর ভালো কোনো দিনই লাগবো না। যখন ইহান আমার আর ওর সম্পর্কের অ্যানাউন্সমেন্ট করব, তখন ভালো লাগবে। অন্তি, ধমক দিল আনহা। ভ্রুক্ষেপহীন অন্তি আরো জোরে কেঁদে উঠে বলল, আমার বাবা মায়ের মান ইজ্জত যাওয়ার জন্য তুই দায়ী থাকবি, আর আমার বিয়ে ভাঙার জন্য। তোর বিয়ে ভাঙবে মানে? সন্দিহান কণ্ঠে জানতে চাইল আনহা। অন্তি বলল, বাবা মায়ের মান ইজ্জত গেলে আমারটাও যাবে, তখন কি আমার বিয়ে হবে? সারা জীবন কুমারী বসে সবার
টিটকারি শুনতে হবে। মানে? অবাক হয়ে জানতে চাইল আনহা। এবার যেন নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে। এ কাদের পাল্লায় পড়েছে ও? একজন 20 বছর বয়সে বিয়ে করার আগেই ভাবে ছেলে মেয়ে বড় কবে হবে, আরেকজন কিছু না হতেই সারা জীবন কুমারী হওয়ার ভয় পাচ্ছে। এরা মানুষ? না, মানুষ কেন হবে না, কিন্তু সুস্থ নয়, পাবনা ফেরত পাগল এক একটা। আনহা, কিছু বল না। ওই ফেস ফেস করা বন্ধ করতো, দেখি কি করা যায়। বিরক্তির শ্বাস ফেলল আনহা। দোস্ত, এখনো তো আসলো না। ওরা কি আদৌ আসবে? 45 সেকেন্ড তো কখন কেটে গেল। ইহান বিন্দাস কণ্ঠে পা ঝুলাতে ঝুলাতে বলল, নিজেদের মধ্যে সভা পরামর্শ করবে, ডিসিশন নেবে, তারপর অবলা ভাব নিয়ে আসবে। একটু তো টাইম লাগবে ইয়ার, জাস্ট চিল। তাকে মারার প্রতিশোধ আমি হারে হারে নেব, তুই শুধু দেখে যা। কিন্তু আসবে তো। খেপে গেল ইহান। বাইক থেকে মাথা তুলে রাগী কণ্ঠে বলল, আই শালা বুল্লা, ওরা 5 তলার উপরে থাকে, সেখান থেকে 45 সেকেন্ড আসতে হলে লিফট লাগবে, যা এখানে নেই। নাহলে বের করে দিয়ে লাভ দিয়ে হাসপাতালে যাইতে হইব, যার ব্যবস্থাও নাই, তাই চুপ থাক। কিন্তু ওর উত্তরেও জিহাম সন্তুষ্ট হলো না। কয়েক মুহূর্ত যেতে না যেতেই আবার ইহানের কাছে গেল। ইহান কিছুটা বিরক্তিকর সুরে বলল, আবার কি হয়েছে রে? দোস্ত, ধর ওরা আসলো না। আসবে না কেন? আরে বাবা, আসবে না তো বলি নাই, ধর এলো না। তখন কি সত্যি সত্যি মাইকিং করার কথা ভাবছিস? তোর কি মনে হয় আমি ফাঁকা আওয়াজ দিতে এত রাতে মাইক জোগাড় করে আনছে? ভেবে বলছিস তো? না মানে রাত 12টা বাজে মাইকিং করে ভালোবাসার কথা বললে মাইয়ার বাবা মা কি করব জানি না, কিন্তু পাড়া প্রতিবেশী যারা আছে তারা কিন্তু পচা ডিম না হলে আলু চুঁড়ে মারবে। এবার যেন জিহামের কথায় ইহান নড়ে চড়ে বসল। শোয়া থেকে উঠে কাট কাট কণ্ঠে বলল, তো কি শিওর এরকম কিছু হওয়ার চান্স আছে? 100% শিওর। না মানে শিওর। এইসব এলাকায় না পচা ডিম পচা আলু ছোঁড়ার রীতি প্রচলন আছে। আর পাড়ার ভাই ব্রাদার্সদের তো কথাই নাই। কানের নিচে আগে 2টা দিব, তারপর জিজ্ঞেস করব কি হইছে। ইহান আমতা কণ্ঠে বলল, সে কথা বলে কি লাভ? আমার কাছে আসলে তো আমি আগে কয়টা দেই, তারপর জিগাই। কিছু বললি অয়ন? না, এসব বাদ দে। এরকম পরিস্থিতি আসলে বাইক স্টার্ট দিয়ে রাখবো। ডিম ছুটতে আসলেই তখনই দেখে ধুতি পায়জামা ও সাদা সুতির একটা জামা পরে রানী গোলাপি বর্ণের ওড়না জড়িয়ে গেট থেকে একটা মেয়ে বেরিয়ে ওদের দিকে আসছে। ইহান ভ্রু কুচকে মেয়েটির আশা দেখল। সিল্কি চুলগুলো দুপাশে দেওয়া, অন্তিদের বাড়ির সামনেটা খোলামেলা, বাতাস আসে প্রচণ্ড। সেই বাতাসে মেয়েটির দুপাশের চুল উঠছে, অদ্ভুত সৌন্দর্য ফুটে উঠেছে তার মাঝে। ইহান দেখল, অপলক দেখল, কিন্তু কি মনে করে আকাশের দিকে তাকাই। দ্বিধান্বিত কণ্ঠে বলল, না, চাঁদের কোনো পাত্তা নেই। তাহলে মেয়েটিকে এত সুন্দর লাগছে কেন? চেহারা তো আলোকিত লাগছে কেন? ওর দৃষ্টি অনুসরণ করে মেয়েটির দিকে তাকাই, আনহাকে দেখতে পাই। ভেংচি কেটে বলে, এমনি এমনি চেহারা বোঝা যাচ্ছে না। আকাশে চাঁদ না থাকলেও রাস্তায় ল্যাম্প পোস্ট আছে, সেখানের আলোয় আলোকিত হচ্ছে আনার মুখ। জিহামের কথাই ইহান বিরক্তির দৃষ্টিতে তাকাই, একদলা থুতু ফেলে বলে, ছ্যা, শালা আবুল্লা, ল্যাম্পপোস্টে আলো দেখতেছে। ফিলিংস বোঝো, ফিলিংস। এটাকে বলে রোমান্টিক ওয়েদার। খালি হিরোইনের জায়গায় খালাম্মা। তখনই আনহা এসে ওর সামনে দাঁড়ায়, দুহাতে বুকে বেঁধে ভ্রু নাচিয়ে বলে, সমস্যাটা কোথায়? এখানে এত রাতে কি তোদের? আনহার মুখে তুই শুনে মেজাজ খারাপ হয়ে গেল ইহানের। কারণ এই তুইয়ে ভালোবাসা নেই। কিছুটা অপমান বোধ হলো ইহানের। বলল, মুখ সামনে কথা বলো না। আমি ইহান আর কিছু বলার আগেই আনহা ইহানের দিকে হাত বাড়িয়ে দিল। ইহান প্রশ্ন সূচক দৃষ্টিতে তাকাতেই আনহা বলল, যদি না দেই? বলল ইহান। না দিই? না দিলে আর কি জোর করে নিতে তো পারবো না। এমনিতেই সামান্য একটা লকেটের জন্য অনেক বেশি শ্রম দিয়ে ফেলেছি। তাছাড়া লকেটটা তেমন স্পেশালও নয় যে আগলে রাখতে হবে। দেখতে সুন্দর ছিল তাই গলায় পরে থাকতাম, কিন্তু তার জন্য এত প্যারা নিতে পারবো না। তুমি ওটাকে নিয়েই যাও বরং। বলেই চলে যেতে নেয়। কথাটা শুনে আগুন জ্বলে উঠল ইহানের মাথায়। ওর লকেট আনহা শুধু সৌন্দর্যের জন্য পড়ে, আর কোনো বিশেষত্ব নেই এর মাঝে? ও গিয়ে আনহার হাত ধরে। আনহা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই ওর দিকে। ইহান তাতে ভ্রুক্ষেপ না করে বলে, সত্যিই লকেটটা আপনার কাছে মূল্যহীন? আনহা ওর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়, বলে, আমার কাছে কোনটা মূল্যহীন আর কোনটা অদরকারি আশা করি তোমায় বলতে যাব না আমি। আর এমনিতেও তোমাকে আমি এইসব কেন বলছি? আনহা, আর হ্যাঁ, সরি তোমার বন্ধুকে মারার জন্য। ওর কোনো দোষ নেই।
জিহাম সরি, কিছু মনে করো না প্লিজ, ওদিকে জ্বালিও না। বলেই চলে যেতে নেয়, কিন্তু এবারেও বাদ সাধে ইহান। ওর সম্মুখে গিয়ে বলে, আর আপনি সত্যি বলছেন লকেটটা আপনার চাই না? এক কথা বারবার বলতে ভালো লাগে না অয়ন, যাও তো তুমি। আর বারবার এভাবে আমার পিছনে পড়ে থেকো না এইভাবে। এখানে ফ্যামিলি ছাড়া থাকি আমি, আর তোমার জন্য রাত বেরাতে আমায় আসতে হলো। কেউ দেখলে কি ভাববে বলো? তোমার হয়তো কিছু যাবে আসবে না, কিন্তু আমার তো যাবে। দয়া করে প্লিজ জ্বালিও না আমায়। আমাদের মধ্যে যা ঝামেলা হয়েছে তার জন্য হাত জোর করে ক্ষমা চাইছি আমি। বলেই হন্তদন্ত পায়ে বাড়ির দিকে হেঁটে চলল আনহা। চোখের কোণে পানি জমেছে, কিন্তু কারণ তার অজানা। ইহানের প্রতি কোন মায়া ওকে এমন করতে বাধ্য করল? অন্তের বলা কথাই, কিন্তু কেন? তবে কি ওর মনেও এমন ভয় সৃষ্টি হয়েছে যে ও না চাইতেও ইহানের সাথে জড়িয়ে যেতে পারে? না না, এটা ভাবাও অন্যায়। ওরা দুজন সবটাই আলাদা, কোনো দিন সেটা সম্ভব নয়। আনহা চলে যেতে জিহাম নিরস মুখে বলল, চল ইহান। ইহান নির্বিকার। জিহাম আবার বলল, চল। ইহান পকেট থেকে লকেটটা বের করলো। এটার কি করবি? নিরস গলায় জানতে চাইল জিহাম। দেখতেই পাবি। আনহার যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল, এত বছরের উপহার হাত থেকে চলে গেল বলে আপনার কাছে তা অপ্রয়োজন হয়ে গেল। বাহ, তবে তাই হোক। পরের দিন ভার্সিটি গিয়ে ক্লাসে না গিয়ে বোটানিক্যাল এরিয়ায় যাই আনহা। কালকে ইহানকে ওরকম ভাবে হার্ট করার পর কেন জানি ওর সামনে যাওয়ার সাহস পাচ্ছে না। কি করবে তাও বোধগম্য হচ্ছে না। কি করে পারলো ও এত বড় সত্যিটাকে মিথ্যে প্রমাণ করতে? সত্যি কি ইহানের দেওয়া লকেটটা ওর কাছে শুধু ভালো লাগার বস্তু ছিল? তার সাথে ইমোশনাল কোনো কানেকশন ছিল না? কিন্তু তাই যদি হবে, তাহলে জীবনের পাওয়া অনেকের গিফট তো আনহা বেখেয়ালে নষ্ট করে ফেলেছে। ইহানের দেওয়া লকেটটা তো তা নয়। ছোটবেলা থেকে অতি যত্নে তুলে রেখেছে। আচ্ছা, তবে কি ইহান নয়, ও নিজে ইহানের প্রতি দুর্বল? ইহানের সাথে জড়িয়ে যাওয়ার ভয় পাচ্ছে। ভাবতেই স্তব্ধ হয়ে গার্ডেনের পাতা বেঞ্চে বসে পড়ে আনহা। শরীরের ভিতর কিছু একটা শিউরে উঠছে। কেন এমনটা হচ্ছে? ও ইহানকে কিভাবে? না, এটা ভাবা অন্যায়। নিজের ভালোর জন্য ও ইহানকে নিয়ে ভাবতে পারে না। বেঞ্চের দুপাশে হাত দিয়ে ঠোঁট কামড়ে নিজেকে শান্ত করে চলেছে আনহা। হঠাৎই ওর হাতের ফাঁকে কোলের মাঝে কারোর মাথা অনুভব করে। তৎক্ষণাৎ চোখ খুলে বিস্ফোরিত চোখে তাকায় আনহা। মুহূর্তে চোখ কপালে ওঠে। ইহান ওর কোলে মাথা দিয়েছে। ওর চোখে চোখ পড়তেই ইহান ভ্রু নাচিয়ে বলে, আপনার হয়তো পিচ্ছির দেওয়া জিনিসে মায়া না থাকতে পারে, কিন্তু আমার কেয়ার রয়েছে নিজের আপনার জন্য। আপনি কি ভেবেছেন আপনি বলবেন আর রিহান চুপচাপ চলে যাবে? কখনোই না। অয়ন, তৎক্ষণাৎ ইহান ওর কোল থেকে মাথা তুলে আনহার পাশে বসে। আনহার ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে বলে, কাল রাতে রাগ করে বাসায় যাওয়ার পর বাবা আমাকে আপনার কথা বলেছে আপনি আমার বাসায় গিয়েছেন। এ কথাই চুপসে গেল আনহা। আমতা আমতা কণ্ঠে বলল, তাতে কি হয়েছে? স্মিত হাসল ইহান, বলল, আপনি জেনে গিয়েছেন আমি ইহান, আর তাই তো কাল লকেটটা ফিরিয়ে দিয়েছেন। আনহা চুপ। ও নীরবতায় সম্মতির আভাস পেল ইহান। বেঞ্চ থেকে উঠে আলসেমি ঝেড়ে বলল, তাই তো বলি, যে মেয়ে লকেটের জন্য বাইকে ওঠে রোমান্টিক সিনেমা দেখতে রাজি হয়, হঠাৎ করেই সে লকেটের প্রতি এত অনীহা কেন? তুই যা ভাবছিস সেরকম কিছুই না। তা তো আপনার তোতলামি দেখে বুঝতে পারছি। এ কথাই আনহা চুপ। প্রত্যুত্তরে কিছু বলতে পারল না। ইহান ব্যাঙের মতো লাফ দিয়ে আনহার কাছে বসে। আনহার কাঁধে হাত দিয়ে ভাবুক ভঙ্গিতে বলল, আমি না ভাবতে পারছিলাম না আপনি আমার সাথে এরকম একটা গেম খেলবেন। মানে কালকের অভিনয় আমি তো জাস্ট সত্যিভাবে নিয়েছিলাম জানেন। ভাগ্যিস তো বাবা বলল, না হলে তো। না হলে কি? কথা বলতি না আমার সাথে? দূরে চলে যেতিস? ঘৃণা করতি? না করেছে কে? আমি তো শান্তি পেতাম। রাগে গজগজ করে কথা বলে চলে যেতে চাইল আনহা। তৎক্ষণাৎ ইহান ওর হাত ধরল, গম্ভীর গলায় বলল, এতদিনে এই চিনলেন ইহানকে? সে তো আপনার ভাগ্য ভালো যে বাবা আমাকে সবটা সত্যি বলেছে। বলেই টান দিল আনহাকে। ওকে বেঞ্চে বসিয়ে ইহান ওর সামনে হাঁটু গেড়ে মাটিতে বসে বলে, ইহান তার আপনাকে কোনোদিনও ছাড়বে না আনহা। কাল যদি বাবার কাছ থেকে সত্যিটা জানতে না পারতাম তাহলে আপনাকে আমি ছাড়তাম না। ইহানের পক্ষে আর আপনাকে ছাড়া সম্ভব নয়।
কিন্তু হ্যাঁ, মুচকি হাসল ইহান। আনহার দিকে কিছুটা এগিয়ে গেল। আনহা ওর ভাবসাব বুঝতে না পেরে কিছুটা পিছিয়ে গেল। ইহান রাক্ষসের মতো হু হা হা শব্দে বাজখাই হেসে কণ্ঠটা ভিন্ন রকম করে বলল, যদি সত্যিটা না জানতাম তবে আপনার কপালে দুঃখ ছিল। বাসায় যাওয়া অবধি শুধু এটাই ভেবেছিলাম, আপনাকে আগুনে পুড়িয়ে ছলছাবো, নাকি শীতের মধ্যে পচা ডোবায় চুবিয়ে রাখবো, নাকি ডাস্টবিনে আটকে এরিস মশার কামড় খাইয়ে ডেঙ্গু জ্বর বাঁধিয়ে হাসপাতালে ফেলে রাখবো। আপনার তো এখানে কেউ নেই, তাই গার্ডিয়ান হিসেবে আমি আপনার দেখাশোনা করব। আপনার খাওয়া দাওয়া গোসল না থাক, সেটার জন্য না হয় অন্তি শাকচুন্নাকে বলবো। কে বলছিলাম? হ্যাঁ, আপনার সব কাজে আমি নিজের হাতে করব, তারপর বুঝবেন আমি আপনার কে। সন্দিহান হয়ে ইহানের দিকে তাকায় আনহা। ইহান কিছুটা গলা খাকরে ওর থেকে সরে দাঁড়ায়, অপরাধী কণ্ঠে বলে, বিশ্বাস করুন, এই সবই কিছু করতে চেয়েছিলাম আর করতামও, কিন্তু আপনার ভাগ্য ভালো তাই বেঁচে গেছেন। তুই আমার কে হোস শুধু সেটা জানানোর জন্য এত কিছু? মাথা নাড়িয়ে সম্মতি জানায় ইহান। অজান্তেই হাসল আনহা। ইহান বলল, যদি পারতাম আরও মারাত্মক কিছু করতাম। কি করতি? বিয়ে করে বউ বানিয়ে রাখতাম আপনাকে। সচকিত হয়ে তাকায় ইহানের দিকে। ইহান দ্রুত কথার মোড় ঘোরাতে বলে, এই এই উল্টাপাল্টা ভাববেন না, আপনার তো আবার সমস্যা আছে। আপনাকে বউ বানাবো না, সারা জীবন থাপ্পড় খেয়ে ইচ্ছে আমার নেই। থাপ্পড় কেন দেব? বারে ভার্সিটির রুলস, সিনিয়র মেয়েদের প্রপোজ করলে থাপ্পড় খেতেই হবে। হাসল আনহা, বলল, আচ্ছা ঠিক আছে। ইহান ওর হাসি গভীরভাবে পর্যবেক্ষণ করে দুষ্টু হেসে বলে, কোনটা ঠিক আছে, এই টপিক বন্ধ করার, নাকি বউ হলে মারবেন না তার? ইহানের একথায় মুহূর্তে হাসি মিলিয়ে যায় আনহার। কিন্তু ওকে কিছু বলার সুযোগ না দিয়েই ইহান বলে, লকেটটা কি নেবেন, নাকি আমি নিজের কাছে রাখবো? তোর ইচ্ছে, দিলে দিবি না দিলে নাই। বলেই চলে যেতে নেয়। বাদ সাধে ইহান লকেটটা বের করে আনহার গলায় পরিয়ে দেয়, বলে, আপনাকে এই লকেটটাই দারুণ লাগছে, কিন্তু রাইসাকে একদম ভালো লাগবে না। ফ্যাসে রাইসাকে আপনার কেমন লাগে? রাইসার কথায় আনহার মুখটা কালো হয়ে আসে। না চাওয়ার মতো উত্তর দিয়ে বলে, ভালোই। অবাক হয়ে জিজ্ঞেস করে ইহান, শুধু ভালো? না হলে কি বলবো? যদি বলিস হ্যাঁ রাইসা দেখতে সুন্দরী, ভালো ফ্যামিলির মেয়ে, পড়ালেখা সব দিক থেকেই ভালো। তা ঠিক, কিন্তু আপনার কথা কেমন যেন লাগছে। আপনি কি কোনো কারণে ওর উপর নাখোশ? এবার রাগলো আনহা, বলল, কি শুনতে চাইছিস বলতো? কিভাবে প্রশংসা করব? উফ, রাইসা কি সেক্সি, হট, ব্লা ব্লা এসব? ওই আমারে কি তোর থার্ড ক্লাস ইডিয়েট মনে হয়, অসভ্য ছেলে? রাগে ফেটে পড়ল আনহা। ইহান ওর বিনা মেঘে বজ্রপাত দেখে এক হাতে মুখ ঢাকল। তৃতীয় লিঙ্গের মানুষের মতো গলায় বলল, হ্যাঁ আনহা, আপনার মুখে এগুলো কি ভাষা? ও মাই গড, আমি তো পুরাই ও মা গো। ইহানের একথায় আর নিজের এই ভাষায় আনহা থ। এগুলো ও কেন বলল? ও কি রাইসার প্রতি জেলাস? কিন্তু ইহানের সামনে এসব কি ল্যাঙ্গুয়েজ? আনহা বেবি, আমার কি মনে হচ্ছে জানো, তুমি আমার সাথে থাকতে থাকতে আমার মতো হয়ে যাচ্ছ, পুরাই দুষ্ট। আনহা ইহানের এমন মেয়েসুলভ আচরণে নাক ছিটকায়। ইহান ওর গাল টেনে বলে, এই জন্য বাচ্চাদের কিছু বলি না, বাচ্চারা নকল করতে চায়। আচ্ছা না, আপনার মুখে কি এগুলো মানায়? বলুন, আপনি তো কেবল। চুপ, একদম উল্টাপাল্টা কমেন্ট করবি না। এই কথায় শয়তানি ভঙ্গিতে হাসল ইহান, বলল, ফেসবুক আইডি আছে? আমার কিন্তু আছে, রোমান্টিক দুষ্ট নামে। আপনার আইডিটা দেন, কি কমেন্ট করব দেখে নিন। লাগবে না ভাই, তুই যা। আনহা চিৎকার করল ইহান। আনহা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই ইহান বলল, দেখুন, গাধা ছাগল যা ইচ্ছে বলেন, মাইন্ড করবো না, কিন্তু দয়া করে ভাই বলে লজ্জা দিবেন না। ভাই বলে লজ্জা কেন পাবি? আসলে আমার বোন নাই তো, তাই বোনের নজরে কেমন দেখা লাগে জানি না। মানে? মানে আগে ছেলেরা মেয়েদের টিস করলে বলতে শুনতাম, তোদের ঘরে কি বোন নেই নাকি? তখন বুঝলাম যাদের ঘরে বোন আছে তারা কাউকে টিস করতে পারবে না, কিন্তু আমি পারবো। কেন? ভ্রুকুটি কুচকে জানতে চাইল আনহা। ইহান বলল, কারণ আমার ঘরে মা থাকলেও বোন কিন্তু নেই। একথায় আনহা দাঁত কিড়মিড়িয়ে বলল, লাফাঙ্গা একটা। আর আমারেও এটার পাল্লাই পড়তে হলো। ইহান নিজের মতো বলতে থাকলো। আনহা গুটি গুটি পায়ে সেখান থেকে সরে আসলো।
আসলেই রাগ উঠেছিল ইহানের মুখে রাইসার কথা শুনে। কিছুটা হিংসাই বোধহয় লেগেছে। আনহা ওখান থেকে বের হতেই ওর সামনে একটা ছেলে এসে দাঁড়ায়। পিলে চমকে উঠে আনহা। তার দিকে তাকাতেই সে বলল, হাই, আমি উৎস, তোমার ব্যাচেই পড়ি। তুমি তো ফ্রেন্ড, তাই না? জি। হ্যাঁ, আমি জানি। আমি তোমার কথা ওর কাছ থেকে জেনেছিলাম, কিন্তু ও তোমার সাথে সরাসরি কথা বলতে বলল। তুমি নাকি নতুন মানুষের সাথে পরিচয় হতে অনেক পছন্দ করো। এ কথাই আনহা মনে মনে 101টা গালি দিল অন্তিকে। মেয়েটার স্বভাব এখনো বদলায়নি। ওকে নিয়ে মিথ্যে বলা এখনো ছাড়েনি। কিছু ভাবছো অহনা? জিজ্ঞেস করলো উৎস। হ্যাঁ, কিছু বললেন? বলছি, তুমি কিছু ভাবছো? কই না তো। বলল আনহা। কি আপনি আপনি করছো? আমরা সেম ব্যাচ। তুমি করেই বলো। তোমার মুখে আপনি শুনে নিজেকে কেমন জানি বড় বড় লাগে। এমনি তো আমরা কি ফ্রেন্ড হতে পারি? যাক বাবা, ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার, সোজা একেবারে ফ্রেন্ডশিপ। মনে মনে বলল আনহা। উৎস ওর দিকে হাত বাড়িয়ে বলল, ফ্রেন্ডশিপের জন্য বলছি, এত অস্থির কেন হচ্ছ? আনহা জোরপূর্বক হেসে হাত বাড়াতে চায়, কিন্তু হ্যান্ডশেক করার পূর্ব মুহূর্তে ইহান উৎসের হাত ধরে ক্যাবলা হেসে বলে, ভাই ভালো আছেন? অনেকদিন দেখা সাক্ষাৎ নাই, কই থাকেন? খবরও পাই না। আসেন কোলাকুলি করি। বলে অযাচিত ভাবে জোরপূর্বক উৎসকে জড়িয়ে ধরল ইহান। উৎসের যেন হাড্ডি গুড্ডি গুড়ি গুড়ি হয়ে যাবে। অনেক কষ্টে ইহানকে ছাড়িয়ে হাঁপাতে লাগলো। বেচারার অবস্থা দেখে আনহারই খারাপ লাগলো। উৎস রেগে বলে, এভাবে কেউ ধরে? কি ভাই, আমার মতো নরম একটা বাচ্চার জড়ি ধরে সহ্য হলো না? তাহলে ভাবুন, আনহা ভাবে কি করে আপনার শক্ত হাতে হ্যান্ডশেক করতো? ব্যথা পেত না? ইহানের মুখে ভাবি শুনে উৎস বিস্ফোরিত চোখে আনহার দিকে তাকাই। আনহা নিজেও অবাক, ও ইহানের কোন জন্মের ভাবি? উৎস কিছুটা হতাশ হয়ে বলল। তুমি মডার্ন অহনা? দ্বিধান্বিত হলো আনহা, জবাব দিতে পারল না। ইহান 32 দাঁত বের করে বলল, না, কিন্তু হবে আমার ভাইয়ের সাথে। ওদের বিয়ে ঠিক হয়ে গেছে, তাই তো ভাবিকে পাহারা দিতে আমাকে রেখেছে। বর্তমানে মেয়েদের কথা তো বলা যায় না। ভ্রু কুচকে তাকাই আনহার দিকে, বলে, কখন যে কি করে বসে, তাই তো পাহারা দিচ্ছে। না। অবাক হওয়ার ভান করলো ইহান, বলল, হাঁস জানে, মুরগি জানে, খেলে আপনি জানেন না। সো স্যাড। এখন তো জানলেন। ভাবি চলেন। আনহার হাতটা ধরে সোজা পথে হাঁটা ধরে ইহান। উৎস কি বলবে খুঁজে না পেয়ে দীর্ঘশ্বাস ফেলে। ইহান কিছু দূর গিয়ে ওকে ছেড়ে দাঁত কিড়মিড়িয়ে বলে, ছোটবেলায় শিক্ষা হয়নি, এখন আবার প্রেম করার শখ জাগছে। এবার কিন্তু আমি কিছু করিনি। ভয় পেয়ে বলল আনহা, কিন্তু কেন তা জানে না। সেটা আমি জানি। বলেই মাঠের দিকে হাঁটা দেয়। বেশ অস্বস্তি লাগছে ওর। ইহান ওর হাত ধরে আছে, কেমন জানি লাগছে। আনহা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে। ইহান ওকে দাঁড়াতে বলে কোথাও জানি গেছে। তখনই অন্তি ওকে দেখে এগিয়ে আসে। বিরক্তি ভরা কণ্ঠে রাগে গজগজ করতে করতে বলে। আনহা বুঝল অন্তি তেতে আছে। ও কারণ জানতে জিজ্ঞেস করলো কি হয়েছে। অন্তি হাত পা ছোড়ার মতো অবস্থায় বলল, আর বলিস না, দুর্গাপুজোর জন্য পোলাপাইনগুলো বক্সে গান বাজাচ্ছিল। এতে রাগ করার কি আছে? এটা তো সব সময়ই হয়। আরে রাগ তোর সবসময়। কি গান বাজাচ্ছিস জানিস? না বলে জানবো কেমনে? দুশালি আরে বলতো তো আগে। গান বাজাচ্ছিল, তুমি বাসর ঘরে আর আমারে দিও না জ্বালা। আচ্ছা, এসব কি শোনার মতো গান? যে যে গান শুনে শান্তি পায়। তোর সমস্যা কি? আমার গান নিয়ে সমস্যা নেই। তুই জানোস আজকাল থেকে এই গানটা এক নাগাড়ে বাজছে। কয়েক হাজার বার শুনছি গানটা, মুখস্থ হয়ে গেছে। সেটাও সমস্যা না। তাহলে সমস্যা কি? আজকে ভার্সিটিতে আসার সময় মন্দিরের কাছে যেতেই কয়েকটা 11-12 বছরের ছেলে নাচানাচি করছিল। আমি ওখান থেকেই যাচ্ছিলাম, তখন আমাকে ডাক দেয়। আমি তো ভাবলাম কোনো দরকার কিনা। শালাই কি বলছে জানোস? কি? হাসি চেপে জানতে চাইল আনহা। অন্তি বলল, আপু গানটা কেমন? কথাটা শুনে হাসিতে গড়াগড়ি খাই আনহা। অন্তি রেগে বলে, তুই বল, এইটুকু বাচ্চার মুখে এই কথা শুনে কার মাথা না গরম হয়? অন্তির একথার মাঝেই জিহাম আর ইহান এসে হাজির হয়।
জিহাম ফোড়ন কেটে। সবাই কি তোর মতো গাধীরে অন্তি? তুই তেড়ে যায় অন্তি। ইহান ওর সামনে দাঁড়িয়ে বলে, বাসর ঘরে বোরে না জ্বালাই শালিরে জ্বালানো দরকার। অন্তি আফা কি কন? আনহা দেখে নেয় ইহান। আনহা জিহামের সাথে হাসছে। তখনই ইহান অন্তিকে বলে, আপনার কিন্তু চান্স আছে শালি হওয়ার। কোনো দরকার নেই। বলেই পিছু ফিরে হাঁটা দেয় অন্তি। দেখতে দেখতে বছর গড়িয়ে গেছে। আনহার মনের কোণে জমা অনুভূতি ভয়গুলো ধীরে ধীরে চাপা পড়েছে। কারণ ও জানে ইহানের সাথে আত্মার সম্পর্ক হলেও দুজন মানব মানবীর চিরায়ত সম্পর্ক হওয়া সম্ভব নয়। অন্তির ধারণাও ভুল প্রমাণিত হয়েছে। ইহানের মনে ওর জন্য তেমন কোনো অনুভূতি নেই। ও শুধু ইহানের আপনি। কিন্তু তা তুমি ময়তাই কোনোদিন ছাইবে না। আনহা ইহানের তুমি কোনোদিন হতে পারবে না। কারণ ইহানের মনে দুষ্টুমির আড়ালে ওর জন্য অগাধ শ্রদ্ধার প্রণয় চুপিয়ে আছে, প্রেমের নয়। তার চেয়েও বড় কথা, ইহান রাইসাকে ভালোবাসে। সত্যি সত্যি ও রাইসাকে ভালোবাসে। রাইসার প্রতি ওর আচরণ, কথা, কেয়ার সব কিছুতেই তা স্পষ্ট। তাছাড়া রাইসার তুলনা কোনো দিক দিয়েই ওর সাথে হয় না। তবুও কেন জানি আনহার বড্ড ইচ্ছে হয় রাইসার সাথে নিজেকে তুলনা করতে, ওকে হিংসা করতে। হয়তো করতে পারে না, কিন্তু ইচ্ছে হয়। আনহার মাস্টার শেষ হয়ে গেছে। ওর এখন ইহানের জীবন থেকে অনেক দূরে নিজের মতো করে বাঁচার পালা। কোথাও না কোথাও এটাই মনে হয়, ভালো থাকতে হলে ওকে দূরে যেতে হবে। তাই ও তার ব্যবস্থাও করে রেখেছে। আজ ভার্সিটির প্রোগ্রামের পর ও চলে যাবে ঢাকা ছেড়ে। ঢাকার বাইরে একটা প্রাইভেট ফার্মে নিজের জবের ব্যবস্থা করেছে। স্যালারি ভালোই, একা মানুষের জন্য যথেষ্ট। হ্যাঁ, একা একা আনহা সম্পূর্ণ একা। সেদিন ওর মাকে নিয়ে যাওয়ার পর আর দেখা হয়নি তার সাথে। তার আদেশ পালনেই তার সাথে কোনোদিন যোগাযোগ করেনি। চেষ্টা যে করেনি বললে ভুল হবে। করেছে, কিন্তু অগোচরে। মাঝে মাঝে বড্ড কষ্ট হয়, কিন্তু নিয়তির নিষ্ঠুরতার কাছে ও যে বিবশ, কিছু করার নেই। রেজাল্টের শেষে অনুষ্ঠান। তবে আনহা নিজের চেয়েও বেশি এক্সাইটেড ইহানের রেজাল্টের জন্য। ইহানের এবার অনার্সের রেজাল্ট বের হবে। ভাবতেও হাস্যকর লাগে, ওর চেয়ে 3 বছরের জুনিয়র ছেলেটা মাত্র ওর 1 ক্লাস নিচে। ইহান যে দুষ্টু তার চেয়েও বেশি ঘোরেল। তাই তো ক্লাস 5-এর পর 2 ক্লাস টপকে 8-এ ভর্তি হয়েছে। দুষ্টু হলেও পড়ালেখার ব্যাপারে খুবই সচেতন। এদিকে ওর কোনো ছাড় নেই। প্রত্যেক পরীক্ষায় রেজাল্ট ঈর্ষণীয়। আনহা ভেবে পায় না, যে ছেলে সারাদিন লাফাঙ্গাগিরি করে বেড়ায় সে এমন পড়ে কখন। সেমিস্টার পরীক্ষার রেজাল্ট দেখে প্রশ্নটা করেছিল আনহা, কিন্তু ইহান টপ সিক্রেট বলে উড়িয়ে দিয়েছিল। তাতে আনহার বদ্ধ ধারণা হয়েছিল ইহান নিশ্চয় নকল করে। ও যা ছেলে, সবই সম্ভব। কিন্তু বিগত রেজাল্টগুলো দেখে সে ধারণা মিথ্যে হয়ে যায়। যদিও এতে কোনো সন্দেহ নেই ইহানের রেজাল্ট ভালো নয়, দুর্দান্ত হবে। কিন্তু তবুও আনহা স্বস্তি পাচ্ছে না, যার জন্য নিজের রেজাল্টের চিন্তায় মাথা থেকে বেরিয়ে গেছে। কি রে, কি এত চিন্তা করছিস? রিকশায় বসে আনহাকে ধাক্কা দিয়ে জানতে চাইল অন্তি। আনহা কিছুটা চমকায়, প্রশ্ন না শুনেই উত্তর দেয়, এই তো আর কিছুক্ষণের মধ্যে। ক্যা, মাথার স্ক্রু ড্রাইভার কি ঢিলা হয়ে গেছে? আমি বলি কি, আমার সাইরেনটা বাজাই কি? আমি বলছি কি ভাবছিস? কিছু না, এমনি। দায়সারা উত্তর দিয়ে পথের দিকে তাকাই আনহা। অন্তি এই ভেবে কিছুটা নাক ছিটকে বলে, তোর আর দোষ কি দিব বল? যার সাথে আসোস সেইটা তো ফুল মেন্টাল, তুই তো কেবল হওয়া ধরছোস। তুই আবারও ইহানকে নিয়ে বাজে কথা বলছিস? তখনই রিকশা থামে। রিকশাওয়ালা বলে ওঠে, আপা আইসা পড়ছি। ল্যা, আইয়া পড়ছি, এবার ভাড়াতে। ভেংচি কেটে বলল অন্তি। আনহা নাক মুখ একাকার করে রিকশাওয়ালাকে ভাড়া মিটিয়ে দেয়। ভার্সিটিতে ঢুকতে ঢুকতে অন্তি বলে, আজকে মনে হচ্ছে কিছু একটা ঘটবে। বিরক্ত হয় আনহা, বলে, তুই কি কোনো অ্যাস্ট্রোলজার নাকি? সব সময় কোনো না কোনো ভবিষ্যৎবাণী করিস তুই? দেখ, রেগে যাস না কিন্তু, আমার মন না কুগাইছে। তাছাড়া তোকে এই বেগুনি রঙের শাড়িতে যা লাগছে তাতে তো। তুই না সবসময় বেশি বুঝিস, কথা না বাড়িয়ে চল তো। ওইদিকে প্রোগ্রামের কত দূর কি হলো কে জানে, আমাকে আবার ওখানে দায়িত্ব দিয়েছে। বলল আনহা। অতঃপর দ্রুত পায়ে এগিয়ে গেল, কিন্তু ভার্সিটিতে ঢোকার আগেই থেমে যায়। সামনের দিকে তাকিয়ে 2-একটা ঢোক গেলে আনহার হঠাৎ থেমে যাওয়ায় অন্তি ভ্রু কুচকে বলে,
কি রে, আবার কি হলো? কিন্তু আনহা ওর কোনো কথা কানেই তুলল না। ভয়ার্ত কণ্ঠে বলল, উনি এইখানে কিভাবে? উনিটাকে? অন্তি সামনের দিকে তাকাতেই দেখে মাঝবয়সী একজন লোকের দিকে তাকিয়ে আছে আনহা। লোকটা ফোনে কথা বলছিল। আনহাকে দেখে এগিয়ে আসে, কিছুটা ব্যঙ্গাত্মক সুরে বলে, কি মামনি, বিগত 1 বছর ধরে ঘুরাইতে আসো, এতদিন পর তোমার এই ভার্সিটির ঠিকানা পাইছি। বাড়ি যাবা না? তোমার মা তোমার জন্য অপেক্ষা করতেছে। মা? মুহূর্তে আনহার কণ্ঠ ভারী হয়ে আসে। লোকটি কিছুটা বিরক্ত হয়ে বলে, এখনো বেঁচে আছে, কিন্তু তুমি না গেলে কতদিন থাকবে জানি না। কি হয়েছে মায়ের? কি করেছেন ওনার সাথে? উত্তেজিত কণ্ঠে জানতে চাইল আনহা। কিছুই করি নাই, কিন্তু তুমি না গেলে অনেক কিছুই হবে। এবার চলো। বলেই আনহার হাত ধরে নিয়ে যেতে চাই, কিন্তু আনহা এক ঝটকায় ওনার হাত ছাড়িয়ে বলে, কোথাও যাব না আমি। কথাটা শোনা মাত্রই লোকটা সজোরে আনহার গালে থাপ্পড় বসিয়ে দেয়। মুহূর্তে ঠোঁট কেটে রক্ত পড়তে শুরু করে। বলে, বেয়াদব মেয়ে, বড়দের মুখে মুখে কথা, স্বার্থপর মেয়ে। যে মা তোর জন্য এত কিছু করলো, তার জন্য তুই কিছুই করবি না? তুই যাবি না, তোর ঘাড় যাবে। ওনার কথা শেষ করার আগেই একটা মিনি মাইক্রো এসে সেখানে দাঁড়ালো। আনহা ভয়ে পিছিয়ে যেতে চাইল, কিন্তু পারল না। অন্তি আনহাকে ছাড়াতে গেলে তিনি অন্তিকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়। জোর করে আনহাকে গাড়িতে তুলতে যায়, কিন্তু পারে না। কিছু একটাই আটকে যায়। দেখে একটা কুচকে ছেলে আনহার হাত ধরেছে। রেগে যান তিনি। রাগে ফেটে পড়ে বলে, এই শ্যামরা, তুই একটা মাইয়ের হাত ধরছস কোন সাহসে? আপনি যে সাহসে ধরেছেন ঠিক সেই সাহসে। কথাটা শুনে তিনি ভ্রু কুচকে তাকায় আনহার দিকে। বলে, বাব্বা, নাগর নাকি তোর? এর জন্যই চলে আইছিলি, নাকি নতুন ধরছস? ওনার মুখের ভাষায় আনহা চোখ বন্ধ করে ইহানের থেকে নিজের হাতটা ছাড়াতে চাইল। এবার ইহান রেগে গেল। লোকটাকে উদ্দেশ্য করে বলল, ভদ্রভাবে কথা বলুন। আরে রাখ তোর ভদ্র। যে মাইয়া জামাই থুইয়া ভাইগিয়া আসে, তার জন্য আবার ভদ্রতা? কথাটা শুনেই ইহানের হাতটা আলগা হয়ে এলো। পালিয়ে আসছে মানে? বিস্ফোরিত চোখে তাকায় আনহার দিকে। আনহা মাথা নিচু করে আছে। বোঝা যাচ্ছে না লোকটি সত্যি বলছে নাকি মিথ্যে। অন্তি নিজেও শকড, এসবের মানে বুঝতে পারছে না। এই সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই। আনা চল। কিন্তু বাদ সাধে ইহান। বলে, আপনার কোনো কথা আমি বিশ্বাস করি না। আমার দায় থেকেই নাই তোমার বিশ্বাস করানোর। আমি ওর নিতে আইছি, ওরে নিয়ে যাবো। তৎক্ষণাৎ আনহার হাত লোকটির হাত থেকে ছাড়িয়ে নেয় ইহান। উত্তেজিত কণ্ঠে বলে, এসব কি হচ্ছে আনহা? কি বলছে লোকটি? আপনার কি বিয়ে? লও ঠেলা, নাগরে কেউ জামাইয়ের কথা কয়? আর ওই আনা, তোর মনে কি ভয় ডর বলতে কিছুই নাই? এই পোলার কথা যদি সে জানতে পারে, কি করবে তোরে? তুই ছাড়া তোর মায়ের কথা ভাব। এতদিন তো আমার জন্য কিছুই বলে নাই, কিন্তু এবার? তৎক্ষণাৎ ইহান লোকটার কলার চেপে ধরে, কিন্তু আনহা বিক্ষুব্ধ কণ্ঠে ইহানকে সরিয়ে নেয়। অবাক হয় ইহান। রাগে জর্জরিত হয়ে বলে, কি বলছে লোকটা? আর এই লোকটার জন্য আপনি? এই লোকটা আমার মামা ইহান। বিস্মিত হয় ইহান। আপনার মামা? হ্যাঁ, উনি আমার মামা আরমান। আর মামা আমাকে নিতে এসেছ তো? ঠিক আছে, যাব আমি, কিন্তু প্লিজ আর কোনো সিন ক্রিয়েট করো না। চমকায় ইহান। আনহা, আপনি লোকটার সাথে যাবেন? হ্যাঁ, আমার যেতে হবে। কিন্তু ইহানকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আনহা গাড়িতে উঠে বসে। আরমান বিদঘুটে হাসি দিয়ে নিজেও গাড়িতে ওঠে। চলে যায় আনহাকে নিয়ে। আনহা যাওয়ার আগে পিছন ফিরে একবার ইহানকে দেখে। মনে মনে বলে, সরি ইহান, সত্যিটা তোকে আমি বলতে পারবো না। এখন আমি না গেলে আমাকে বাঁচানোর জন্য তোর বিপদও হবে। ভালো থাকিস তুই। আমার আর শেষ রক্ষা হলো না। ভয়ঙ্কর অতীতটা আমার পিছু ছাড়লো না। আমি কারোর সাথে অন্যায় করিনি, সব মিথ্যে, সবটা। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল ইহান। কি করবে না বলবে কিছুই বোধগম্য হলো না। সত্যি কি আনহার বিয়ে হয়েছে, নাকি সব মিথ্যে? তাহলে আনহা চুপচাপ চলে গেল কেন? দোতলা দালান কোঠার শেষ কর্নারের রুমটা তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। সেই ঘরের ভেতরের বক্সাটে জানালার পাশে হাঁটুতে মুখ গুজে বসে আছে আনহা। এই সময় হয়তো ওর কাঁদার কথা ছিল, হয়তো কখনো কেঁদেছিল, খুব কেঁদেছিল, কিন্তু আজ আর কাঁদতে ইচ্ছে করছে না। ভেবেছিল আগের মতো ভয় পাবে, কিন্তু অনুভূতিহীন মন যেন তাও হতে দিল না। ভয় লাগছে না ওর। নির্লিপ্ত দৃষ্টিতে তাকায় বাইরের দিকে। জানালার বাইরে পুকুর দেখা যাচ্ছে। রাতের আকাশে পরিপূর্ণ জ্যোৎস্নার কারণে পুকুরখানি স্পষ্ট বোঝা গেলেও বোঝা যাচ্ছে না তার আশেপাশে থাকা সবুজাভ গাছগাছালি।
কালো কালো দৈত্যের বেশে দাঁড়িয়ে আছে এক একজন। ঝিঝি পোকা চিচি ডাক আসছে কানে। রুমটা অন্ধকার। অন্ধকার বাইরের পরিবেশটাও কেমন স্তব্ধ, নিবিড় গুমোট ভাব। স্তব্ধতা আজ আনহার মাঝেও। আনহা অন্ধকার রুমটাই একবার চোখ বুলিয়ে নেয়। কোনো কিছুই স্পষ্ট নয়, কিন্তু কেন জানি জানতে ইচ্ছে করছে ঘরটা কি সেভাবেই সাজানো আছে যেভাবে ও রেখে গিয়েছিল, নাকি নতুন করে কেউ সাজিয়েছে? হয়তো হ্যাঁ, হয়তো না। প্রশ্ন জানার অভিপ্রায় হলেও অভিলাষে কোনো ভালোবাসার ছোঁয়া পেল না। হয়তো মায়া, তাই মায়া জিনিসটা বড্ড খারাপ, কখনো কাটতে চায় না, কিন্তু ও কাটিয়েছে। কিন্তু এই ঘরটার জন্য রয়ে গেছে। কত শত স্বপ্ন ছিল ওর, কিন্তু এক নিমেষেই তা ভেঙে চুরে গুড়িয়ে দিয়েছে কেউ। কথাগুলো ভেবে চোখ বন্ধ করে নেয়। তখনই অতীতের কিছু স্মৃতি ভেসে ওঠে মানসপটে। শিউরে ওঠে আনহা। অজান্তে একটা ভয় বাসা বাঁধে মনে। গলা শুকিয়ে আসছে। শুকনো গলা ঢোক গিলে ভেজানোর চেষ্টা করতেই সহসা দরজা খোলার চড়া শব্দ ভেসে আসে। এতক্ষণ ভয় না লাগলেও এখন মস্তিষ্ক ভয়ের আভাস দিচ্ছে। আনহা দ্রুত দেয়ালে চেপে গুটিসুটি মেরে চেপে যায়। বুঝতে পারে রুমে কেউ প্রবেশ করেছে। সে রুমে এসে আলো না জ্বালিয়ে খাটের উপর শুয়ে পড়ে। দুহাত বালিশের মতো মাথার নিচে দিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, বিগত একটা বছর ধরে তোমাকে খুঁজছি, পাগলের মতো খুঁজেছি, কিন্তু না পেয়েছি তোমার খবর, না হয়েছে আমার কাজ। তবে একটা কথা বুঝতে পারছি না, তুমি এতটা পাষাণ হলে কবে থেকে আনো? আমার প্রতি একটুও মায়া হয়নি? তাই বলে কি নিজের মায়ের প্রতিও হয়নি? জানো তোমার মা আমার বাড়িতে কত কষ্টে ছিল? ইস, তা যদি তুমি নিজের চোখে দেখতে। কথাটা শুনে আনহা নিজের ঠোঁট কামড়ে ধরল। কান্নার আওয়াজটা ওকে শুনতে দিতে চাইল না, কিন্তু সে ঠিকই তা আভাস করে নিল। তাচ্ছিল্য গলায় বলল, এখন কান্না করে কি করবা? তখন তো ভাবো নাই। এবার আনহা মুখ খুলল। ক্রোধিত কণ্ঠে অন্ধকারে পাগলের মতো হাত পা ছুঁড়ে উত্তেজিত হয়ে বলল, সব কিছুই তো দিয়ে গেছিলাম তোমায়, তাহলে আবার কেন ফিরিয়ে এনেছো? প্লিজ আমাকে যেতে দাও, সবটা তোমাকে এমনি। তখনই সে শোয়া থেকে উঠে ডান হাতে আনহার মুখ চেপে ধরল। জানালা দিয়ে চাঁদের আলো আসার কারণে অস্ফুটে তার চেহারা ফুটে উঠল। সুদর্শন মুখশ্রীর এক ব্যক্তির আভাস পেল, কিন্তু এই সুদর্শন মানুষটি আনহার কাছে সূর্য শিশির গাছের মতো মনে হয়। হ্যাঁ, সূর্য শিশির গাছ, একটি মাংসাশী উদ্ভিদ যে নিজের সৌন্দর্যের মোহে গেলে শিকারকে আকৃষ্ট করে, পরবর্তীতে তাকেই শুষে নিতে চায়, প্রয়োজন মেটাতে চায়, নিজেকে বাঁচিয়ে রাখতে অন্যকে নিগড়ে শুষে নেয়। সেই রকম একটা মানুষই সে। আনহা মুখ থেকে হাত সরাতে চাইল, কিন্তু পারল না। সে কণ্ঠে কঠোরতা এনে বলল, অনেক সহ্য করছি, আর না। তোমাকে এমন ভালো লাগে না? কেমন একটা বেমান তোমার মুখে চড়াত চড়াত কথাগুলো। এক বছর দূরে থেকে সাহস বেড়েছে বোঝাই যাচ্ছে, কিন্তু কোনো সমস্যা নেই, আমি সব আগের মতো করে দেবো। হয়তো আগের মতোই ভালোবাসতে পারবে না, কিন্তু কথা দিচ্ছি আগের মতো ভয় ঠিকই পাবে আমাকে। মুখটা ছেড়ে দেয় আনহার। আনহা এবার হু হু করে কেঁদে ওঠে। মিনতি করে বলে, কেন করছো? যা চেয়েছো তা তো আমি দিয়েই গেছি, তাহলে কেন আবার? বিরক্ত হয় সে। বলে, দেখো আনু, যা হওয়ার হয়েছে, আমি পুরনো সব ভুলে যেতে চাই। তোমাকে সত্যি বিয়ে করতে চাই, সংসার করার জন্যই বিয়ে করতে চাই। ট্রাস্ট মি ইয়ার। তোমাকে বিয়ে করা নিয়ে আমার কোনো মতলব নেই, বরং যা করেছি বিয়ের জন্যই করেছি। চুপ করো তুমি। তোমার মতো লোকের মুখে এই কথা শুনতে চাই না আমি। তোমাকে বিয়ে করার চেয়ে সুইসাইড করতে আমার কম কষ্ট হবে। এ কথাই হাতে থাকা গ্যাস লাইটের আগুনটা জ্বালাইছে। দৃশ্যমান হয় আনহার মুখ, কান্নায় বিধ্বস্ত হয়ে আছে। বাতাসে হিম থাকলেও উত্তেজিত হওয়ার কারণে বেশ ঘেমেছে মেয়েটা। ও খাট থেকে নেমে লাইট জ্বালিয়ে ফ্যান ছেড়ে দেয়। অতপর আয়নার দিকে তাকিয়ে আয়নাতেই খাটে বসে থাকা আনহাকে দেখে। শীষ বাজাতে বাজাতে বলে, মরতে চাইলে নিষেধ করব না, কেউ মরতে চাইলে আর কি করার আছে বলো, কিন্তু বাঁচা মরা সব হবে, কিন্তু বিয়ের পর তোমার ইচ্ছা হলে তুমি মরতেই পারো, আমি কিছু মনে করব না, বরং নিজে তোমার মরার দাওয়াত করে গ্রামবাসীদের খাওয়াবো, যাতে আল্লাহ তোমাকে জান্নাত দান করে। এ কথাই আনহা চুপ। সে হেসে বলল, শুনেছি স্বামীর দোয়া কাজে লাগে, স্বামী যতই খারাপ হোক তার সেবায় স্ত্রী জান্নাতে যেতে পারে। বিশ্বাস করো, তোমার জন্য আমি মন ভরে দোয়া করব, যাতে তুমি জান্নাতে যেতে পারো। আমি কত মহান, তাই না? ছি। ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় আনহা।
এ দৃশ্যে আবার হাসে সে, বলে, তাই তোমাকে আমাকে বিয়ে করতেই হবে? ভেবেছিলাম তোমাকে হাতে পেয়ে পালানোর মজা বুঝিয়ে দেবো, কিন্তু না, ডিসিশন চেঞ্জ। আমাকে বিয়ে করবে না বলে পালিয়েছিলে তো, তাই বিয়েটা তোমার শাস্তি হবে। করবো না তোমায় বিয়ে, শুনেছো তুমি? সে বাঁকা হেসে আনহার কাছে গেল। চুপসে গেল আনহা। থুতনি সমেত আনহার গাল ধরে বলল, এখনো পুরনো ভয় কাটেনি তাহলে? হ্যাঁ, কি বলেছিলে? কি বলেছিলে? ভাবান্বিত হলো লোকটি। কিছুটা ভেবে বলল, হ্যাঁ, মনে পড়ছে। নিশ্চুপ আনহা। মুহূর্তে তার চোয়াল শক্ত হয়ে আসে। বলে, করতে হবে না বিয়ে, এমনিতেও এসব বিয়েটি আমার কাছে ম্যাটার করে না। আর যতদূর লোকের কথা সবাই জানে তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে। সচকিত হয় আনহা। সে বাঁকা ঠোঁটে হেসে বলে, হ্যাঁ, সবাই এটাই জানে তুমি আমার ওয়াইফ। যে সংসার করবে না বলে মাকে নিয়ে পালিয়েছে, এখন কি বলতো? তুমি বিয়ে করো বা না করো তাতে কিছু আসে যায় না, বাকিটা তোমার উপর। তুমি কি করবে? মানে? কথাটা শুনে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় আনহা সামনে থাকা মানুষটার গালে। বিস্ফোরিত চোখে তাকায় আনহার দিকে। চোখে ক্রোধ থাকলেও মুখে হাসির রেশ ফুটিয়ে বলে, এইটা ওলা থাক, সময় মতো শোধ দিয়ে দেবো। জড়সড় হলো আনহা, কিন্তু কিছু বলার আগেই সজোরে আনহার দুগালে দুটো চড় বসিয়ে দেয়। মুহূর্তে গালে রক্ত জমাট বেঁধে যায়। তা দেখে সে আক্ষেপে সুরে বলে, ইস, কতটা লেগেছে রে। সমস্যা নেই, আমি সব কিছু ডাবল ফিরিয়ে দেই কি না, তাই দেখার আগে বুঝে শুনে দেবে। বলেই আনহাকে ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আনহা ওনাকে বসেই কাঁদতে থাকে। নিজের ভাগ্যকে নিজেই দোষে। কয়েক ঘন্টার ব্যাপার ছিল, আর কয়েক ঘন্টা পর ও শহর ছেড়ে চলে যেত। ওকে আর কেউ খুঁজে পেত না। কিন্তু কি থেকে কি হয়ে গেল। যেখান থেকে আনহা শুরু করেছিল, সময়টা যেন সেখানেই থেমে গেল। ভাবতেই বুক ফেটে কান্না আসছে। হঠাৎই আনহার গলার লকেটের দিকে বিছানায় উপুড় হয়ে শুয়ে থাকার কারণে লকেটটা নাকের কাছে এসেছে। আনহা উঠে বসে, লকেটটা হাতে নিয়ে চোখটা মুছে নেয়। লকেটটা ইহানকে আর ফিরিয়ে দেওয়া হলো না। যাওয়ার সময় দিয়ে আসতে চেয়েছিল, কিন্তু এখানে যে আসতে হবে ভাবেনি, তাই সুযোগও হয়নি ফিরিয়ে দেওয়ার। ভাবতেই লকেটটা দুহাত পুড়ে কাঁদতে লাগলো আনহা। একটা বছর স্বপ্নের মতো কেটে গেছে। কোথা থেকে সময় পেরিয়েছে বুঝতেই পারেনি। একটুও শান্তি পায়নি ইহানের জন্য, কিন্তু তাতে একরাশ শান্তি ছিল, স্বস্তি ছিল, যা এখন নেই। কয়েক মুহূর্তে ওর দম বন্ধ হয়ে আসছে, মরে যেতে ইচ্ছে করছে। জিহাম আর ইহান পাথরের উপর নদীর পাড়ে বসে আছে। বসে বসে বিয়ার খাচ্ছে। তখনই জিহাম ইহানকে উদ্দেশ্য করে বলে, আমার না খুব কষ্ট হচ্ছে। ভ্রুকুটি কুচকে জিহামের দিকে তাকায় ইহান। বিয়ারের বোতলে চুমুক দিতে দিতে বলে, তোর কেন কষ্ট লাগছে? জানি না, আনা চলে যাওয়াতে নাকি আনার বিয়ে হয়েছে সেই দুঃখে। কথাটা শুনে কাশি উঠে ইহানের মুখ থেকে বিয়ার পড়ে যায়। বিস্মিত চোখে তাকায়। ডানা দিয়ে জিহামকে ধাক্কা মেরে বলে, কেন, তোর কি হয়েছে? আর কি হবে? দীর্ঘশ্বাস ছাড়ল জিহাম। তবে কেন জানি কষ্ট লাগতেছে। বলেই হু হু করে কান্না শুরু করে। বিরক্ত হয় ইহান, বলে, এই শালা, তোর কান্নার কি আছে? দূর বালডা, কইছি তো জানি না। বলেই দুজনেই কিছুক্ষণ চুপ থাকে। ইহান নির্লিপ্ত চোখে নদীর দিকে তাকায়। চুমুক দেয় বিয়ারে। তখনই জিহাম বলে, আচ্ছা জিহাম, তোর মনে হয় ওই লোকটা যা বলছে সত্যি বলছে? জিহামের এ কথায় দ্বিধান্বিত দৃষ্টিতে তাকায় ইহান। কি বলতে চাইছিস? না, তেমন কিছু না, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে লোকটার কথা বিশ্বাসযোগ্য নয়। মানে? আরে দেখ না, লোকটা নিজেকে আন্ধার মামা পরিচয় দিল। ঠিক আছে, ওর মামা হতেই পারে, কিন্তু কোন মামা নিজের ভাগ্নির সম্পর্কে এমন বিশ্রী কথা বলতে পারে? আর কি বলল? আন্হা নাকি স্বামীর ঘর থেকে চলে এসছে। একটা কথা ভাব, যে মেয়ে ভার্সিটিতে কোনো ছেলেদের মেয়ের সাথে দূরস্থ, কথা পর্যন্ত বলতো না, আর আমাদের কথা যদি বলিস তাহলে তো জানিস আমরা কেমন গায়ে পড়া। ভ্রু কুচকায় ইহান। এই, তুই কি আমাকে নির্লজ্জ বলছিস? আরে না, আমি তো। ধুর শালা, আমি তো নির্লজ্জই, এতে বলার কি আছে? বলেই আবার বিয়ারে চুমুক দেয়। জিহাম বলে, সেইটাই ভাব, আমাদের সাথে বাধ্য হয়েই কথা বলতো, কিন্তু খেয়াল করেছিস সবসময় মন মোরা চুপচাপ বসে থাকতো। কপালে ভাঁজ পড়ে ইহানের। আসলেই তো বিগত এক বছরে আনহাকে কখনো ঠিকভাবে হাসতে দেখেনি। ওই যতটা সম্ভব হাসাতে চাইতো ওকে। এছাড়া সবসময় কেমন একটা অন্য মনস্ক থাকতো। দেখ ইহান, আমি জানি না ওর বিয়ে হয়েছে কিনা,
কিন্তু যেহেতু ওর মামার কথা অনুযায়ী পালিয়ে এসেছে, তার মনে এমন মারাত্মক কিছু হয়েছে যার জন্য ওকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। না হলে আনার মতো এমন ধৈর্যশীল মেয়ে কেন নিজের সংসার ছেড়ে পালিয়ে আসবে? তাছাড়া আনার বাড়ির লোকের তো কোনো কথাই আমরা জানি না। ওর মা বাবা কোথায়, ওনারা